প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, কেমন চলছে দেশের অর্থনীতি? ব্যবসা বাণিজ্যের প্রসার লক্ষ্যে ব্যাংকের যে ভূমিকা থাকা প্রয়োজন কিংবা বিনিয়োগের যে সুযোগ থাকা প্রয়োজন সেটি কতটুকু হচ্ছে? ব্যবসা বাণিজ্যের সাথে যারা সম্পৃক্ত যে সংগঠনগুলো আছে ব্যবসায়ীদের, তারা এই বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটগুলোকে কিভাবে দেখছেন, কী ধরনের ঝুঁকিগুলো আছে, সেই ঝুঁকি সমাধান করার প্রশ্নে তাদের যে আলোচনা কিংবা তাদের যে পরামর্শ, সেটি সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক কতটুকু সমাধান করতে পারছে? আমরা দু একদিন ধরে বা 2 থেকে 3 দিন ধরে কিংবা কিছুদিন ধরে যে আলোচনাটি আমরা লক্ষ্য করছি যে আসলে আমাদের এলডিসির যে গ্রাজুয়েশনে সেটি আরও 3 থেকে 5 বছরের সময় লাগবে বা সময় নেওয়ার কথা ব্যবসায়ীরা বলছে। আমাদের প্রস্তুতির প্রসঙ্গ রয়েছে। এই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে ফরেন ইনভেস্টমেন্টের একটি প্রসঙ্গ আমরা শুনলাম, আমরা সম্ভাবনার কথাও শুনলাম। কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, সেক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো পলিসির প্রয়োজন আছে কিনা, বা আমাদের প্রস্তুতির জায়গাগুলো বা ইনভেস্টমেন্টের প্রেক্ষাপট তৈরি করার ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো একটি দেশে থাকলে ফরেন ইনভেস্টররা আগ্রহ বোধ করেন, সেই জায়গাতেও আমাদের অগ্রগতি কতটুকু, সেই বিষয়গুলোকে সামনে রেখেই আজকের আলোচনা করব। এই আলোচনার জন্য আমরা একজন সম্মানিত ব্যক্তি বা বিশেষজ্ঞকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এবং এই বিষয়ে তার কাছ থেকে আমরা পর্যালোচনা শুনব। আমাদের সঙ্গে আজ আছেন ঢাকা চেম্বারের সাবেক সম্মানিত সভাপতি এবং রিভার ইস্টার্ন ক্যাপিটাল লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার আশরাফ আহমেদ। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই এই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, যেটি আজকে আলোচনার শিরোনাম, যে অর্থনীতি কেমন চলছে বা এর ক্ষেত্রে যে গতি থাকা দরকার, একটি সচল বা গতিশীল অর্থনীতির জন্য যে ধরনের ফ্যাক্টরগুলো বা পরিবেশ থাকা দরকার, সেগুলো কতটুকু আছে এই মুহূর্তে? আমি যদি বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক কনটেক্সটে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি এই মুহূর্তে, যে দেখুন, কোভিডের পরপর থেকেই কিন্তু আসলে আমাদের বেসরকারি খাত বেশ অনেকগুলো বড় ধরনের অভিঘাতের মুখোমুখি হয়েছে। এটার কোনোটারই কিন্তু উৎস যে বাংলাদেশ তা কিন্তু না। কোভিড বাংলাদেশ থেকে শুরু হয়নি, কিন্তু আমরা এফেক্টেড হয়েছি। ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এবং ইউক্রেন যুদ্ধের পরপর যেটা হয় যে পৃথিবীর সমস্ত সেন্ট্রাল ব্যাংক যখন আপনার ইন্টারেস্ট রেট ইনক্রিজ করা শুরু করলো, সেটার ফলে যে আপনার এক্সচেঞ্জ রেটগুলোতে যে বড় ধরনের একটা চাপ পড়লো, সেটারও অভিঘাত কিন্তু আমাদের পড়েছে। এই যে ইম্প্যাক্টগুলো, এটার ফলে যেটা হয়েছে বাংলাদেশের ইকোনমিতে অনেকগুলো বড় ধরনের কতগুলো ইম্প্যাক্ট আমরা আইডেন্টিফাই করতে পারি। এক নম্বর যদি শুরু করি, যে দেখুন এক্সচেঞ্জ রেটের যে ব্যাপারটা, যে 2022 সনে যুদ্ধের পরে যখন ওই অবস্থা, তখন আপনার যে ইউএস ডলার ইন্টারেস্ট রেটের লেভেল ছিল 0.5% লেভেলে ছিল, সেটা বেড়ে ক্রমাগত বাড়তে 5% লেভেলে চলে যায়, প্রায় 10 গুণ বেড়ে গেছে। এটার দুটো ইম্প্যাক্ট হয় গ্লোবালি। এক নম্বর হচ্ছে গ্লোবালি আপনার যে আমরা ঋণের প্রবাহ যদি আমরা বলি, তারল্য প্রবাহ, সেটা খুব ড্রাস্টিক্যালি কমে আসে। সেকেন্ড লেয়ারে যেটা হয় যে ইউএস ডলারের ইন্টারেস্ট রেট বাড়ার সাথে সাথে পৃথিবীর অধিকাংশ কারেন্সি ডিভ্যালু করতে বাধ্য হয়। সো আমরাও কিন্তু এটার ব্যতিক্রম ছিলাম না। ডলারের মান যখনই বাড়ছে তখনই কিন্তু সাথে সাথে অ্যাডজাস্ট করেছে। ফলে দেখবেন যে আপনি ইন্ডিয়ান রুপি কিংবা জাপানিজ ইয়েন অথবা ইভেন চাইনিজ ইউয়ান সবকটাই কিন্তু গ্র্যাজুয়ালি ডিভ্যালু করেছে। কিন্তু আমরা একটা বড় সময় ধরে চেষ্টা করেছি এটাকে যাতে ডিভ্যালু না করে ধরে রাখা যায়। এবং ফলে যেটা হলো যে একটা পয়েন্টে গিয়ে যখন আমরা পারলাম না, একটা বড় ধরনের ডিভ্যালুয়েশনের মুখোমুখি হলাম, তখনই কিন্তু আসলে আমাদের 85 টাকা থেকে 90, তারপরে 110, তারপরে গিয়ে 122-এ গিয়ে থামলো। এইটার যখন কাউন্টার করার চেষ্টা করলাম আমরা, আমাদের কাউন্টার করার ইনস্ট্রুমেন্ট আমাদের হাতে কী ছিল? একদিকে ছিল যে মনিটারি পলিসি, এবং সেকেন্ড হচ্ছে আমাদের ফিসকাল পলিসি। আমরা কিন্তু গত 1 বছর ধরেই বোথ মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি কিন্তু কন্ট্রাকশনারি ইন নেচার, মানে হচ্ছে এই পলিসিগুলো এমনভাবে কাজ করানো হচ্ছে, এমনভাবে নেওয়া হয়েছে যাতে আসলে অর্থনৈতিক গতি কিছুটা কমে আসে। মনিটারি পলিসির যে স্ট্র্যাটেজিগুলো আছে, সেটা কি বিভিন্ন সময় আমাদের অভিযোগ থাকে বিভিন্ন আন্তর্জাতিক যে আর্থিক প্রতিষ্ঠানের প্রেসক্রিপশনে গ্রহণ করা হয়, এবারও কি সেরকম কোনো কিছু ঘটলো? প্রেসক্রিপশনের ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করা দরকার। দেখুন, আমরা যেই পলিসি স্ট্যান্সটা নিয়েছি, এটা যদি আমি বলি যে প্রুডেন্ট ক্লাসিক মেকানিজম। সো আমাদের জন্য যেটা হচ্ছে যে আমাদের এই ট্রান্সমিশনটার ফলে যেটা দেখা দিচ্ছে যে ইনফ্লেশন কিন্তু কমছে। মানে ক্লাসিক টেক্সট বুকের বাইরে কিন্তু আমরা না, প্রুডেন্ট প্লে বুকের বাইরে কিন্তু আমরা না। যে চাহিদার যোগানের ওপরে যে চাপটা পড়ছে, এই চাপটা কিন্তু অন্যান্য অনেক ইকোনমির থেকে অনেক বেশি ম্যাগনিফাইড। ফলে দেখা যাচ্ছে যে আপনার ইনফ্লেশন একদিকে কমছে না যে তা না। আপনি যদি দেখেন যে আমাদের ফুড ইনফ্লেশন একটা পয়েন্টে কমে গিয়েছিল,
কিন্তু ফুড ইনফ্লেশন আবার বাড়ছে। কিন্তু যদিও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওভারঅল ইনফ্লেশন কমে যাচ্ছে, বিকজ নন ফুড ইনফ্লেশন আরও বেশি কমে যাচ্ছে। মানে আপনি যদি কয়েক মাসের হিসাবে দেখেন চালের দাম হয়তো বা 20%-এর বেশি বেড়ে গেছে ওভার এ স্প্যান অফ 3-4 মান্থস, কিন্তু ওভারঅল ইনফ্লেশন কিন্তু 9.5-10 থেকে নেমে 8.5%-এ নেমে গত 6 মাস 1 বছরে এটা নেমে আসছে। এই সাটল ডিফারেন্সগুলো এগুলো কিন্তু আমাদের দেশে যখন আমরা একটা প্রেসক্রিপশন অ্যাপ্লাই করি, একটা স্ট্যান্ডার্ড একটা পলিসি অ্যাপ্লাই করি, এই যে সাটল ডিফারেন্সেসগুলো হয় এগুলো কিন্তু মাথায় রাখাটা দরকার। এই যে মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি কন্ট্রাকশনারি থাকার ফলে আমরা যে একটা কন্ট্রাকশনারি ইকোনমিক পলিসি নিয়েছি, যেটার ফলাফল কিন্তু আসলে ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। ইনভেস্টমেন্ট কমে গেলে কি হবে? ইনভেস্টমেন্ট কমে গেলে জব ক্রিয়েশন কমে যায়। সেটা তো দুই জায়গা থেকেই কমে যাচ্ছে, ডোমেস্টিক এবং ফরেন দুই জায়গাতেই তো ইনভেস্টমেন্টের জায়গাটা কমে যাচ্ছে, সেটাই তো বলবেন। না, দুই ইস্যু। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ফান্ডামেন্টালস আর ভেরি ডিফারেন্ট। আমি বলছি লোকাল ইনভেস্টমেন্টের কথা। সো লোকাল ইনভেস্টমেন্টে যেটা হয় যে লোকাল ইনভেস্টমেন্ট কমে গেলে আপনার জব ক্রিয়েশন কমে যাবে। আমাদের প্রবলেম হচ্ছে আমাদের তো প্রত্যেক বছর 2.5-3% এটা আমাদের কি বলে লেবার ফোর্স বাড়তে থাকে, মানে কর্মী সংখ্যা বাড়তে থাকে। সো কর্মসংস্থান যদি 2.5% কিংবা 3% এটা না বাড়ে, তখন বেকারত্ব বেড়ে যায়। বেকারত্ব বাড়লে আবার বাড়ে, আপনার দারিদ্র্য বাড়ে। এবং যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে খুব রিসেন্টলি একটা সার্ভেতে দেখা গেল যে আমাদের চরম দারিদ্র্যের হার বেড়ে গেছে, আবার দারিদ্র্য সীমার নিচে জনসংখ্যার পরিমাণ বেড়ে গেছে, এবং যারা ভালনারেবল তাদের সংখ্যাটা অনেক বড়ভাবে বেড়েছে, সংখ্যাটা অনেক বাড়ছে। এগুলো ইজ ডাইরেক্টলি লিঙ্ক টু লোয়ার ইনভেস্টমেন্ট। অর্থনীতিতে একটা গতিশীলতা আনয়ন করা কিংবা এক্ষেত্রে একটা ভারসাম্য বজায় রাখার প্রশ্নে আসলে তাহলে কি করা প্রয়োজন, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে আমরা এই প্রশ্নের আলোচনা আপনার কাছ থেকে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল্লাহ। কেমন চলছে দেশের অর্থনীতি সেই বিষয় নিয়ে আশরাফ আহমেদ ভাই আছেন আমাদের সাথে সম্মানিত আলোচক হিসেবে। এই অবস্থা থেকে যে বাস্তবতাগুলো আপনি ব্যাখ্যা করছিলেন, সেখান থেকে আসলে উত্তরণের উপায় হিসেবে আপনার পক্ষ থেকে কি সুপারিশ থাকবে? দেখুন, আমাদের এক্সপিরিয়েন্স বলে যে বাংলাদেশের সাপ্লাই সাইড ইকোনমিক্স খুব ভালো কাজে দেয়। যে দেখুন, এই গত 35 বছরে আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ইন্ডাস্ট্রিয়াল জব ক্রিয়েশন, এই জিনিসটা যেইভাবে আমাদের ইকোনমিতে এফেক্ট করেছে, আমার মনে হয় না অন্য কোনো কিছুতে এটা হয়েছে। কারণ এই যে আমরা যে ইন্ডাস্ট্রিয়াল জবস ক্রিয়েট করেছি, আমরা যে একটা বড় ধরনের একটা ইন্ডাস্ট্রিয়াল খাত তৈরি করেছি, এর ফলে কিন্তু একটা কর্মসংস্থানের একটা বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন হয়েছে বলে আমি মনে করি। এবং এটার ফলে যেটা হচ্ছে, আমাদের মোট দারিদ্র্য যে কমেছে তার প্রধান কারণ কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল খাতের কন্ট্রিবিউশন, ম্যানুফ্যাকচারিংয়ের জব ক্রিয়েশন। তার সিম্পল কারণ হচ্ছে, দেখুন, আমাদের প্রত্যেক বছর, যেটা একটু আগে বলছিলাম, যে আমাদের প্রত্যেক বছর 2.5-3% হচ্ছে লেবার ফোর্স বাড়ে। তো লেবার ফোর্স যদি আপনি বাড়ে, তাদেরকে যদি আপনি কর্মসংস্থান দিতে না পারেন, তাহলে আপনি তো হাই গ্রোথ ইকোনমি ছাড়া তো আপনি পারবেন না। কারণ আপনাকে যদি 2.5-3% যদি জব গ্রোথ করতে হয়, আমার ধারণা বিকজ অফ প্রোডাক্টিভিটি অ্যাডজাস্টমেন্ট, আপনি 6-7% ইকোনমিক গ্রোথের নিচে টার্গেট করাটা আমাদের জন্য হয়তো বা কাম্য না। সো এখন যে সিনারিওটা চলছে, তাতে আমরা যে দেখছি যে আমাদের গ্রোথ রেট 3.5-4% লেভেলে নেমে আসছে। এটা কিন্তু, এবং ফলে এটার আরেকটি সাইড এফেক্ট আছে। দেখুন, ইনভেস্টমেন্ট কোনো একটা বছর কমে গেলে সেটা কিন্তু তারপরে 2 বছরের গ্রোথকে এফেক্ট করে। সো তার মানে হচ্ছে যে এই বছর ইনভেস্টমেন্ট যদি খুব কম থাকে, সেটা আমাদেরকে 26 এবং 27-এও গিয়েও আমাদের তাড়া করবে। সো যেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টমেন্টের লেভেলটা একটু বাড়ানো দরকার আমাদের জন্য। এগেইন দ্যাট ব্রিংস আস ব্যাক টু সাপ্লাই সাইড। বাড়ানো সম্ভব কিনা, মানে সেই টার্গেট নেওয়ার ক্যাপাসিটি বা স্ট্রেংথ আমাদের আছে কিনা? আচ্ছা, ক্যাপাসিটির ক্ষেত্রে যদি বলি, দেখুন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেকগুলো আপনার কনস্ট্রেন্ট থাকে। আমাদের কোনো লেবার কনস্ট্রেন্ট নেই, আমাদের রিসোর্স কনস্ট্রেন্ট খুব একটা বেশি আছে বলে আমি মনে করি না। কারণ আমরা যেটা করি সেটা হচ্ছে শ্রমঘন শিল্প, যে লেবার ইন্টেন্সিভ ম্যানুফ্যাকচারিং। সেখানে আসলে আমাদের র মেটেরিয়াল ডিপেন্ডেন্সিও নেই, এনার্জি ডিপেন্ডেন্সি আছে আবার, এবং বাট প্রাইমারিলি এটা লেবার ফোর্স ডিপেন্ডেন্ট। সো লেবার ফোর্সে তো আসলে আমাদের কোনো অভাব নেই। এবং আমরা পৃথিবীর খুব কম দেশই আসলে পারে যে বাংলাদেশে যেমন ধরেন কোনো একটা পার্টিকুলার ফিল্ডে লক্ষ লক্ষ লোক এমপ্লয়মেন্ট করা সম্ভব, এটা কিন্তু পৃথিবীর খুব বেশি দেশ পারে না, আমরা পারি। সো আমাদের যে এই ক্যাপাসিটিটা আছে, এটাকে যদি কাজে লাগাতে হয়, তাহলে আপনাকে আলটিমেটলি গিয়ে গ্রোথ ওরিয়েন্টেড ইকোনমিক পলিসিতে ফেরত যেতেই হবে, ট্র্যাজেক্টরিতে যেতেই হবে। মানে এটা আসলে অপশন নাই কোনো আমাদের। সো এটা করতে গেলে আমরা এই মুহূর্তে আসলে পারবো কিনা। হ্যাঁ,
এই ব্যাপারে যদি কিছু কিছু জিনিস বলি আমি, দেখুন আমরা কিন্তু যেটা হচ্ছে যে মনিটারি পলিসির যে টাইটেনিং এটা কিন্তু আমাদেরকে অনেকভাবে এফেক্ট করেছে, উইচ ইজ একটু আগে যেটা বলছিলাম যে ট্রান্সমিশন মেকানিজমের কারণে কিন্তু আসলে কিছু জিনিস কাজ করে। বাংলাদেশে যেমন ধরেন আমি যদি একটা ম্যানুফ্যাকচারিংয়ের ওয়ার্কিং ক্যাপিটালের হিসাবে বলি, যে দেখুন আমরা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের জন্য পুরোপুরি ব্যাংক ডিপেন্ডেন্ট হওয়ার ফলে যেটা হচ্ছে যে যদি একটা খুব সহজ হিসাব বলি যে 2022 সনে কারো যদি লেটস সে 100 টন র মেটেরিয়াল প্রসেস করতে 85 টাকা লাগতো, জি এখন সেখানে লাগছে 122 টাকা, সিম্পলি ডলারের ডিভ্যালুয়েশনের কারণে, টাকা ডিভ্যালুয়েশনের কারণে। কিন্তু আপনি যদি আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল যদি 85 থেকে মাত্র 7% কিংবা 8% কিংবা 3 বছর ধরে যদি 20%ও গ্রো করে, তাইলেও তো আমি আসলে 90-100 টাকার উপরে পাচ্ছি না। ফলে যেটা হচ্ছে যে আমাদের যে 3 বছরের আগের তুলনায় আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি, আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি টু প্রসেস র মেটেরিয়ালস, এটা কিন্তু প্রায় 25-30% কমে গেছে। ফলে গত 3 বছর আগে যেখানে কেউ একজন 100 টন প্রসেস করতে পারতেন, সেখানে তার এখন ক্যাপাসিটি নেমে গেছে 70 টন। এবং এটার সিগনিফিকেন্ট অনেকগুলো ইম্প্যাক্ট আছে, যে ওভারঅল প্রোডাকশন ক্যাপাসিটি কমে গেলে ডেট সাস্টেনেবিলিটি কমে যায়। ডেট সাস্টেনেবিলিটি কমে গেলে আমরা এটার লক্ষণ দেখতে পারি। ব্যাংকিং খাতে দেখবেন যে আপনার এনপিএল হু করে বাড়তে থাকে, যেটা আমরা স্পেসিফিক্যালি দেখছি। আবার ব্যাংকিং খাতে এনপিএল বাড়লে যেটা হয়, ব্যাংকের ক্রেডিট ফ্লো আরও কমে যায়, কারণ ব্যাংকের ক্যাপিটাল শর্টফল হয়ে যাচ্ছে। ক্যাপিটাল শর্টফল হলে আপনি তখন ব্যাংক লেন্ড করতে পারছে না, ব্যাংক লেন্ড করতে না পারলে প্রাইভেট সেক্টর আরও দুর্বল হয়। সো ইট বিকামস এ ভিশাস সাইকেল। মানে তাহলে এই যে এলডিসির যে গ্রাজুয়েশনের প্রসঙ্গে যে সময় চাচ্ছেন ব্যবসায়ীরা আরও 3 থেকে 5 বছর, এটাও বর্তমান অর্থনীতির সাথে যদি মিল রেখে আলোচনা করি, তাহলে আসলে কতটুকু প্রাসঙ্গিক হবে? এখান থেকে নতুন করে কোনো পরিস্থিতি বা পরিবেশ তৈরি করবে কিনা, যেটা মোকাবেলা করার ক্ষেত্রে বা আমাদের কতটুকু প্রস্তুতি আছে, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা, কেমন চলছে অর্থনীতি, সম্মানিত আলোচক হিসাবে আছেন আশরাফ আহমেদ। আশরাফ ভাই, যে প্রশ্নটি রেখে যাও এলডিসি গ্রাজুয়েশনের প্রসঙ্গে ব্যবসায়ীরা যেটা বলছেন, সেটি আমার অর্থনীতির সাথে কতটুকু প্রাসঙ্গিকতা বজায় রাখবে, নাকি নতুন করে আবার কোনো জটিলতা তৈরি করবে? এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমাদের নতুন করে বড় ধরনের কিছু জটিলতা তৈরি হবে, এবং জটিলতার খাতগুলো যদি আমি একটু এক্সপ্লেন করি। এক নম্বর হচ্ছে আমাদের প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস, যেটা বিভিন্ন মার্কেটে আমাদের ইউরোপিয়ান এভরিথিং বাট আর্মস কিংবা জিএসপি এবং আমেরিকাতে কিংবা চায়নাতে যে অ্যাক্সেসগুলো আছে, সেগুলোতে একটা বাধা ঘটবে। সেক্ষেত্রে আমরা 6 থেকে 12%, এটা এক একজনের হিসাবে এক এক রকম আসবে, একটা ডিসঅ্যাডভান্টেজের শিকার হব। মানে বাংলাদেশি পণ্যের দাম এতখানি বেড়ে যাবে। সেকেন্ড যে লেয়ারটা আছে, দেখুন আমরা এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমরা WTO রুলসের আন্ডারে আমরা অনেক ধরনের আপনার ট্যারিফ প্রোটেকশন কিংবা নন ট্যারিফ ব্যারিয়ার্স অথবা ইভেন ট্যারিফ ব্যারিয়ার্সও আমরা দিতে পারবো না। সেটা ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে দেখবেন, সেটা এগ্রিকালচার প্রোডাক্টসের ক্ষেত্রে দেখবেন। আপনি যদি দেখেন যে এই মুহূর্তে আমাদের যে লক্ষ লক্ষ খামারি যারা বিভিন্ন ধরনের ডেইরি এবং পোলট্রি ইন্ডাস্ট্রিতে যুক্ত আছেন, তাদের পক্ষে টিকে থাকাটা ডিফিকাল্ট হবে, কারণ আমাদের যে এখন যে ট্যারিফ প্রোটেকশনগুলো আছে, সে আমেরিকান কিংবা সাউথ আফ্রিকান অথবা অস্ট্রেলিয়ান উইট অথবা ক্যাটেল অথবা পোলট্রি, এগুলো ইম্পোর্ট করতে গেলে আমাদের যে বাধাগুলো আছে সেগুলো যদি কমে যায়, তাহলে বড় ধরনের একটা প্রাইস ফল করবে। প্রাইস ফল করলে আমাদের খামারিরা কতজন টিকে থাকতে পারবেন, এটা একটা বড় ফ্যাক্টর। সিমিলারলি আমরা যে ম্যানুফ্যাকচার গুডসের ক্ষেত্রে দেখি, ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রেও এই ধরনের একটা বড় চাপ পড়বে। থার্ড অ্যান্ড ফোর্থ ইস্যু হচ্ছে আপনার দেখুন আমাদের কাস্টমস রেভিনিউ কিন্তু সিগনিফিকেন্টলি কমে আসবে, এবং আমাদের যেটা হচ্ছে যে সরকারের যে আয়, যেটা রাজস্ব আয়ের একটা বড় অংশ কিন্তু হচ্ছে আমাদের কাস্টমস আয়, আমদানি শুল্ক। তো আমদানি শুল্ক যদি কমে যায়, তাহলে সরকারের রেভিনিউ কমে যাবে। সরকারের রেভিনিউ কমে গেলে একটা বড় ধরনের আমাদের বাজেটারি ক্রাইসিস তৈরি হবে। আবার ক্রাইসিস তৈরি হওয়ার সাথে সাথে এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে সাথে আমাদের অনেক ধরনের কনসেশনাল লোন অ্যাক্সেস যেটা আছে, এটা বন্ধ হয়ে যাবে। মানে আমরা এখন বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে, মাল্টিলেটারাল ডেভেলপমেন্ট ব্যাংক কিংবা বিভিন্ন আপনার বাইল্যাটারাল ডেভেলপমেন্ট এজেন্সির কাছ থেকে অনেক কম সুদে অনেক সহজ শর্তে লোন পাই, যেটা বন্ধ হয়ে যাবে। এগুলো বন্ধ হলে আপনি কি করবেন, সেটা যদি আপনি ইনস্টল করতে না পারেন, তাহলে কিন্তু আপনি যদি হঠাৎ করে আপনি ট্রানজিশনটা করে ফেলেন, তাহলে কিন্তু আমরা একটা বড় ধরনের বিপদে পড়ে যাব। একটা বড় ধাক্কা আসবে, বড় একটা ধাক্কা হবে টু অ্যান এক্সটেন্ট, যে অনেক ইন্ডাস্ট্রি হয়তো আমরা ধরা যাক যদি এলডিসি 26 তারিখে
26শে নভেম্বর 2026-এ হয়, 27শে নভেম্বর 2026 আমরা হঠাৎ করে দেখবো যে ইন্ডাস্ট্রিগুলো আর বাংলাদেশে ভাইবল না। মানে এটা পেছানোর জন্য বা সময় নেওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হয় সেটার জন্য কি আমরা প্রস্তুত আছি কিনা বা আমরা কতটুকু পারবো এই সময়ের মধ্যে? দেখুন, আপনি পারবেন কি পারবেন না এটা আসলে কোশ্চেন না, আপনাকে ইনএভিটেবল, এটা আপনাকে করতেই হবে। সো করতে হলে যেটা ইস্যুটা যেটা হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট, যে ডেডলাইন যেটা দেওয়া আছে আমাদের, তার মধ্যে এই কাজগুলো কমপ্লিট করা সম্ভব হবে না। আপনি কোনোভাবে যদি ম্যাজিককে বলে এটা করতে পারতেন, তাহলে আমরা কেউ আপত্তি করতাম না। আমাদের এইভাবে বলি যে বাংলাদেশের এক্সপোর্ট সাবসিডি মেজরিটি গত বছর উইথড্র করা হয়েছে। এই এক্সপোর্ট সাবসিডিগুলো দেওয়া হতো বিকজ আমরা অনেক জায়গায় আমাদেরকে ইনএফিসিয়েন্সির কারণে অনেক বেশি খরচ করতে হয়, কিন্তু সাবসিডিটা চলে গেছে, কিন্তু খরচ রিডাকশনের কাজটা কিন্তু কমপ্লিট হয়নি। আশরাফ ভাই, এই আপনার আলোচনার সাথে এই প্রশ্নটি একটু করতে চাই। দেশে যে সমস্ত পণ্যগুলো তৈরি হচ্ছে তার আসলে বিদেশে বাজার খোঁজার প্রসঙ্গে আপনারা বিভিন্ন সময় সরকার বা ব্যবসায়ী সংগঠনগুলোকে বলে থাকেন, কতটুকু আমরা বাজার খোঁজার চেষ্টা করছি বা আদৌ আমাদের পণ্যের বাজার কতটুকু আছে? দেখুন, আমরা তো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ অযথাই হয়নি, এটার পিছনে একটা কারণ আছে। জি। এবং এই যে বাজার খোঁজা এবং বাজার এক্সপ্লয়েট করার ব্যাপারটা, এটা কিন্তু প্রাইভেট সেক্টর পুরোটাই নিজের কৃতিত্বেই করেছে প্রায়। আমাদের যে সরকারি মেকানিজমগুলো খুব যে কাজে লাগে এই ক্ষেত্রে, এই মার্কেট প্রমোশনের ক্ষেত্রে, সেটা কিন্তু না। কিন্তু যেই জায়গাটা সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার ছিল, যে প্রেফারেন্সিয়াল ট্যারিফ অ্যাক্সেস, মানে প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস, যেটা আসলে সরকারি ডিপ্লোমেসি ছাড়া করা যায় না, সেই জায়গাটা আমি মনে করি আরও অনেক কিছু করার আছে। একই সাথে কিছু জিনিস আপনাকে ফান্ডামেন্টাল কতগুলো বটলনেক আছে আমাদের, যে দেখুন আমাদের যে এক্সচেঞ্জ কন্ট্রোল মেকানিজম, যে প্যারাডাইম আছে, মানে যেখানে বেসিক্যালি বলা হয়েছে যে আমরা দেশ থেকে বিদেশে ইনভেস্ট করতে পারি না, ইভেন মার্কেট অ্যাক্সেস ইনভেস্টমেন্টটা, যে প্রক্রিয়াটা এতই জটিল যে খুবই ডিফিকাল্ট। ফলে যেটা হয় যে আমরা কিন্তু বাংলাদেশ থেকে মানে আমরা যদি এইভাবে টার্মটা বলি যে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার ছাড়া অন্য কোনো কিছু কিন্তু আমরা করতে পারি না। কারণ ব্যাপারটা, মানে ধরুন বাংলাদেশের যে সবচেয়ে বড়, যে সবচেয়ে এফিশিয়েন্ট যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারার, তার পক্ষেও কিন্তু আসলে ইউরোপিয়ান ইউনিয়নে গিয়ে একটা ব্র্যান্ড এস্টাবলিশ করাটা নিয়ারলি ইম্পসিবল। ব্যাপারটা এমন না যে তার সেই টেকনিক্যাল দক্ষতা কিংবা ক্ষমতাটা নেই, সেটা আছে, কিন্তু ওখানে ওইটা ইনভেস্টমেন্ট করতে গেলে যে মার্কেটে কিছুটা ইনভেস্টমেন্ট করতে হয় আপনার, সেটার জন্য তো এক্সচেঞ্জ কন্ট্রোলের কিছুটা রিল্যাক্সেশন প্রয়োজন আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য গত 10 বছর একেবারেই ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু আগামী 10 বছরে যদি আমরা আমাদের যে কারেন্ট যে এলডিসি স্ট্যাটাস থেকে বেরিয়ে যদি একটা প্রপার ডেভেলপিং নেশন হতে চাই, তখন এগুলো করতে হবে। এবং এই কাজটা আপনি ওভারনাইট করতে পারবেন না, এটা আপনাকে একটা গ্র্যাজুয়াল প্রসেসের মধ্যে দিয়ে এক্সচেঞ্জ কন্ট্রোল রিল্যাক্সেশনে যেতে হবে। এবং এই প্রসেসটা চালু না হলে এটা আমরা আসলে খুব এফেক্টিভ হতে পারবো না। সেক্ষেত্রে একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকে পরামর্শ হিসেবে কোন 3টি বিষয়কে সরকারের কাছে আপনি পরামর্শ আকারে রাখবেন, যে 3টি বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন? আমি যদি আগামী 3-4 মাসের মধ্যে আমাদের যে খুব ক্রিটিক্যাল যে কম্পোনেন্টগুলো আছে, আমরা মনে করি 1 নম্বর হচ্ছে যে মনিটারি পলিসি ফ্লেক্সিবল রাখা উচিত। যে যদি আমরা খুব কঠিন একটা টার্গেট রাখি যে আমরা 6%-এ বছরের শেষ নাগাদ নামিয়ে আনবো, কিংবা আমাদের ক্রেডিট গ্রোথটাকে আমরা 5-6%-এর বেশি বাড়তে দিব না, অথবা 7-8% লেভেলের বেশি বাড়তে দিব না, ইন্টারেস্ট রেটকে 14% লেভেলে 13-14% লেভেলে রাখবো, তাহলে কিন্তু আমাদের একটা বড় ধরনের ক্ষতি হবে প্রায় বেসরকারি খাতে। যেটা আমাদের ক্ষতি হবে ইন দ্য সেন্স যে আমাদের আগামী 2-3 বছরের গ্রোথের সক্ষমতা, ইনভেস্টমেন্টের সক্ষমতা খুব বড়ভাবে হ্যাম্পার করবে। সেই কারণে আমরা মনে করি যে মনিটারি পলিসি এই মুহূর্তেই আসলে কিছুটা হলেও ফ্লেক্সিবল স্টান্স নেওয়া উচিত, এবং ক্রেডিট ফ্লো কিছুটা হলেও বাড়ানো দরকার। আমাদের রিজার্ভ মোটামুটি একটা লেভেলে এসছে, একটু স্ট্যাবিলাইজ করে গেছে অনেকদিন ধরেই, কারেন্সি কিছুটা অ্যাপ্রিসিয়েট করেছে, যেটা ভালো লক্ষণ। সো এই জিনিসগুলোর ফলে আমি মনে করি যে খুব টাইট ইনফ্লেশন টার্গেট নেওয়াটা হয়তো বা ঠিক না। এছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ বিষয়? এটার বাইরে আমাদের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল যে 3-4টা জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের যে এনার্জি সিকিউরিটি ইস্যু, এনার্জি ডিসরাপশনের ফলে কিন্তু অনেকগুলো মেজর ইন্ডাস্ট্রিয়াল খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, যেগুলো থেকে আসলে বের হয়ে আসতে গেলে বাংলাদেশ ব্যাংক যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল যে একটু বড় আকারে রিস্ট্রাকচারিং করতে দেওয়া, এনপিএলগুলোকে ম্যানেজ করা, এটা খুবই জরুরি একটা কাজ। এটা আমি মনে করি এই প্রেশারটা রাখা উচিত, যাতে আমরা প্রাইভেট সেক্টরের যে ফাইন্যান্সিয়াল হেলথ, শুধু ব্যাংকিং সেক্টরের ফাইন্যান্সিয়াল হেলথ না,
কর্পোরেট সেক্টরের যে ফাইন্যান্সিয়াল হেলথ সেটা রেস্টোরেশনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করতে পারি। অনুকূল পরিবেশ তৈরি করা যেতে পারে। আসম আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।